Okay, so officially this is our lecture 14 of microeconomics eco 101 and normally আমি যেটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি রেকর্ডেড ভার্সনটা আপলোড করি অনেক মেসেঞ্জার গ্রুপে আপনারা কোশ্চেন করেছিলেন এইজন্য আমি একটু বলে দিচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে হচ্ছে গিয়ে যে মেসেঞ্জার মানে অনেকে লেকচারে কন্টিনিউটি পাচ্ছে না ধরেন আপনি দেখলেন যে লেকচার 7 এর পর লেকচার 9 দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে তার মানে বুঝবেন যে লেকচার 8 এ হয়তো ক্লাস টেস্ট বা আদার্স কোনো অ্যাক্টিভিটিস হয়েছে যে কারণে ওটা রেকর্ডেড ভার্সন জেনারেট হয়নি সো ওই কারণে দেখবেন যে একদম সিরিয়াল ওয়াইজ থাকে না কিন্তু যে টপিকগুলো আমি পড়েছি সেই ওয়াইজ আমি কিন্তু লেকচার আপলোড করতে থাকি আর মাইক্রো ইকোনমিক্সে আমাদের বিফোর মিড হচ্ছে গিয়ে 12টা ক্লাস হয়ে গিয়েছিল বিকজ আমাদের ওই যে দুইটা ক্লাস নিতে হয়েছিল এক্সট্রা তো আমরা একটা এক্সট্রা ক্লাস করেছিলাম যেখানে আমরা প্রায় টানা আড়াই ঘন্টা কাছাকাছি ক্লাস করেছিলাম তো ওই সময়টাকে আমি হচ্ছে গিয়ে আপনার দুইটা ক্লাস হিসেবে কাউন্ট করে দিয়েছি তো ওখানে দুটো লেকচার আমাদের আসলে মার্জ হয়ে আসছে এই জন্য হচ্ছে আমাদের লেকচার 14 আর ক্লাস টেস্টের জন্য একটা লেকচার ধরে নিয়েছিলাম ওইটা একটা লেকচারের মধ্যে ছিল আর কিন্তু ভাইভা সেশনটাকে আবার আমি কোনো লেকচার হিসেবে কাউন্ট করি তো চলে যাই আজকে আমরা যে টপিকটা পড়বো ইটস অ্যাকচুয়ালি ভেরি ইজি টপিক ফ্রম মাইক্রোইকোনমিক্স হুইচ ইজ কস্ট অফ প্রোডাকশন আমি এখানে একটু ডিসকন্টিনিউটি মেইনটেইন করব আমরা একটু সময় দেন আমি একটু বইয়ে যাই বই স্লাইডটা একটু শেয়ার করি তাহলে একটু ক্লিয়ার হবে আমরা হচ্ছে কন্টিনিউ যাচ্ছি আচ্ছা সো আমরা যেটা দেখছি ম্যাম আপনি এই সফটওয়্যারটার নাম কোনটা ইউজ করতেছেন ম্যাম আমি এক্সপ্লোরারে অন করি আমি পিডিএফ ফাইলগুলো সবসময় এক্সপ্লোরারে অন করি ইন্টারনেট এক্সপ্লোরার দ্যাটস ইট মানে আমরা সাধারণত অ্যাডোবি রিডার দিয়ে রিড করি আমি ওটা করি না এক্সপ্লোরার দিয়ে অন করি আর এটা আমি আমার নতুন ল্যাপটপে এই সেটআপটা করেছি আগেরটাতে হইতো না ওই যে কন্টেন্ট সিস্টেমটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে এক্সপ্লোরারে যদি ওপেন করেন পিডিএফ ফাইলগুলো এইভাবে আসে আচ্ছা সো টেবিল অফ কন্টেন্ট আমি একটু বলে নিই আমাদের কি কোন কোন চ্যাপ্টার আসলে কমপ্লিট করার কথা এবং আমরা কমপ্লিট করেছি আমরা অলরেডি চ্যাপ্টার 1 টু কমপ্লিট করেছি দেন আমাদের চ্যাপ্টার 4 কমপ্লিট করার কথা ছিল মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই আমরা সেটা স্টাডি করেছি then we completed the chapter 5 it's about sorry ফিট করে নি ইটস অ্যাবাউট দ্য এলাস্টিসিটিটা আমরা এলাস্টিসিটি নিয়ে পড়েছিলাম এরপরে আসলে আমরা একটা বড় ধরনের জাম্প করি অর্থাৎ এইখানে যে টপিকগুলো আছে সাপ্লাই ডিমান্ড বা গভর্নমেন্ট পলিসিস এগুলো নিয়ে আমি সাধারণত পড়াই না এরপরে হচ্ছে গিয়ে আমরা চ্যাপ্টার 8টাকে পড়ি সরি একটু সময় দাও টুলস গুলোর জন্য ঝামেলা হয়ে যাচ্ছে তো দেন হচ্ছে কি আমরা চ্যাপ্টার 8টা পড়ি দ্যাট ইজ অ্যাবাউট দ্য ট্যাক্সেশন মানে ট্যাক্সিংটা কিভাবে হয় মানে গভর্নমেন্টের উপরে গভর্নমেন্ট কিভাবে আমাদের উপর ট্যাক্সটা ইম্পোজ করে রিগ্রেসিভ না প্রোগ্রেসিভ না প্রপোর্শনাল এই জিনিসগুলোতে আমরা আসলে চলে আসি অ্যাপ্লিকেশন অফ ট্যাক্সেশন তো এখান থেকে চ্যাপ্টার 8 মানে চ্যাপ্টার 8 যেটা আমরা সেটা পড়বো ইন্টারন্যাশনাল ট্রেডটা আমরা পড়বো না অ্যাপ্লিকেশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড কারণ মাইক্রো যে কনসেপ্টগুলো আমরা সম্পর্কে জানবো সেটার জন্য আমাদের আপাতত ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে না জানলেও হবে সো আমরা এখানে যাব না ট্যারিফ বা কোটা এগুলো নিয়ে স্টাডি করব না দেন আমরা আসলে চলে যাব চ্যাপ্টার 10 এ এক্সটার্নালিটিস এটা আমাদের এই ফাইনালে আছে সো ফাইনালের জন্য আমাদের চ্যাপ্টার 8 আছে চ্যাপ্টার 10 আছে দেন আছে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 13 একটু জুম করছি এজন্য এক্সটার্নালিটিস চ্যাপ্টারটা খুব মজার দেন আছে হচ্ছে চ্যাপ্টার 11 এটা আরো মজার মানে এগুলো ইজি চ্যাপ্টার যে পাবলিক গুডস কমন রিসোর্সেস প্রাইভেট গুডস এগুলো নিয়ে পড়বো দেন আমরা আসলে চলে যাব চ্যাপ্টার 13 দ্যাট ইজ কস্ট অফ প্রোডাকশন তো আমি আসলে আজকে চ্যাপ্টার 13টা পড়বো মানে পরের চ্যাপ্টারটা আগে আজকে শেষ করব দেন হচ্ছে কি আমি উল্টো ভাবে আসবো এবার আমি আগে হচ্ছে চ্যাপ্টার 13 শেষ করব কস্ট অফ প্রোডাকশন এটা পড়ানোর পর আমি পড়াবো হচ্ছে কি এক্সটার্নালিটিস এর চ্যাপ্টারটা এক্সটার্নালিটিস মানে আমি চ্যাপ্টার 13 পড়াবো তারপরে চলে যাব চ্যাপ্টার 10 এর পরে আবার চলে যাব 9 এ মানে উল্টো 9 থেকে আবার আসবো হচ্ছে কি 11 এবং লাস্টে আমাদের একটা কনক্লুডিং চ্যাপ্টার থাকবে যেটা ওভারঅল টপিক গুলোর উপরে হয়তো সেখানে আমি মার্কেট গুলো নিয়ে কথা বলবো মনিপরি কম্পিটিটিভ মার্কেট এগুলো নিয়ে কথা হবে সেটা একটা কনক্লুডিং টাইপ ম্যাম এবার 4টা চ্যাপ্টার নেই এবার 5টা চ্যাপ্টার থাকবে সো 5টা চ্যাপ্টার হবে আমি সেটা চলে আসবো আজকে আমি যে চ্যাপ্টারটাতে স্টাডি করবো হুইচ ইজ অ্যাবাউট চ্যাপ্টার 13 আপনাদের সাথে রেফারেন্স বুক আমার শেয়ার করা আছে এই ম্যানকিউর বইয়ে আমরা চ্যাপ্টার 13টা পড়বো
আমি হয়তো একটা চ্যাপ্টারের জন্য এক্সটার্নালিটিস বা ওই চ্যাপ্টার গুলোর জন্য আমি কিছু ক্ষেত্রে হচ্ছে কি পার্কিনের বইটা ফলো করি। তো পার্কিনের বইয়ের তখন যখন আমি ফলো করবো তখন হচ্ছে পার্কিনের বইয়ের ছবি বা আদার্স যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে আমরা চ্যাপ্টার, এই যে আমাদের বইয়ের আমরা চ্যাপ্টার 13-এ চলে গেলাম, সরি চ্যাপ্টার 13-এ চলে গেলাম। সো ইন দিস কি সমস্যা, আচ্ছা সরি, আমার নিজের প্রবলেমের কারণে আমি এটাকে চেঞ্জ করে ফেলেছিলাম। তো আমরা চ্যাপ্টার 13 যেখান থেকে আসলে পড়ছে, ইটস ফ্রম দ্য পার্ট ভি, মানে অনেকগুলো পার্ট আছে আপনাদের বইয়ে, 6টা পার্ট আছে। 6টা পার্টের মধ্যে 5 নম্বর পার্টটা হচ্ছে ইটস টক অ্যাবাউট দ্য ফার্ম বিহেভিয়ার এন্ড অর্গানাইজেশন অফ ইন্ডাস্ট্রি। তো ফার্ম বিহেভিয়ারের আন্ডারে আমরা পড়বো হচ্ছে প্রথমে দ্যাট ইজ দ্য কস্ট অফ প্রোডাকশন। তো হোয়াট ইজ কস্ট অফ প্রোডাকশন, হুইচ মানে এই চ্যাপ্টারের মজাটা হচ্ছে এটা, যে এই কারণে এটা পড়াচ্ছে যে এটা ইজি চ্যাপ্টার এবং এটাতে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে। যেহেতু অলরেডি এলাস্টিসিটিতে আপনারা ম্যাথমেটিক্যাল টার্মটা পড়েছেন, এই চ্যাপ্টারে যদি ম্যাথমেটিক্যাল টার্মটা পড়ে ফেলেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ। এই কারণে আমি আসলে এখানে আসছি। সো in cost of production chapter we will talk about the overall costing behind the production process. So there are lots of objectives after completing this chapter. দেখা যাবে যে একটা আপনি ফিউচার এন্টারপ্রেনার বা আপনার প্রেজেন্টে অনেকে হয়তো আমরা অনেক সময় প্রেজেন্টে অনেকে কাজ করছি, তো এই ক্ষেত্রে আমাদের কস্টিংটা কিভাবে আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, যে আমার যে কোনো আমার একটা রেস্টুরেন্ট বিজনেস থাকুক বা আমার একটা অনলাইন বিজনেস থাকুক, সেক্ষেত্রে আমরা আসলে কস্টিংটাকে কিভাবে ক্যালকুলেশন করি, এই বিষয়গুলো কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো। তারপরে আমরা দেখবো হচ্ছে গিয়ে যে আপনারা কি বইটা দেখতে পাচ্ছেন, কস্ট অফ প্রোডাকশন এই জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার কাছে মনে হচ্ছিল ডিসপ্লেটা চলে গেছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। সো দেন হচ্ছে কি আপনারা দেখবেন যে কিভাবে একটা প্রোডাকশন প্রসেসের পেছনে আসলে কস্টিংটা কিভাবে থাকে, রেভিনিউটা কিভাবে ক্যালকুলেশন করে, প্রফিট কিভাবে ক্যালকুলেশন করে। We have a misconception that is total revenue and maybe the profit is the same thing, but they are not same. There is some difference between them. So এগুলো নিয়ে আমরা জানবো। দেন হচ্ছে কি আমরা দেখবো যে এই যে প্রথম দিকে আমরা এটাতে আসবো যে কস্ট কি এন্ড রেভিনিউ কি, এগুলো সম্পর্কে দেখবো। এগুলোর পরে হচ্ছে কি আমাদের যেটা আসবে যে এক্সপ্লিসিট কস্ট, ইমপ্লিসিট কস্ট, এটা অত ফোকাস করে জাস্ট আমরা বুঝিয়ে যাব যে এগুলো আসলে কি হতে পারে। দেন একটা মজার টার্ম আছে দ্যাট ইজ কস্ট, ক্যালকুলেটিং কস্ট অ্যাজ আ অপরচুনিটি কস্ট। আমরা তো সবাই অপরচুনিটি কস্ট বুঝি যে আমরা যখনই কোনো কাজ করি সেটার জন্য কিছু গিভ আপ করতেছি, গিভ আপ করার বিষয়টা হচ্ছে কি আমরা অপরচুনিটি কস্ট করি। তো যখন আপনি প্রোডাকশনে যাচ্ছেন আপনার তো এমনি খরচ হচ্ছে, মানে মানি টার্মেও যদি আপনি হিসেব করেন সেখানে তো একটা খরচ হচ্ছে, এছাড়াও হচ্ছে কি কিছু ওভারঅল কস্টিং থাকে। মানে এই কস্টিংটাকে বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে গিয়ে যে মানে ওই সময়টা আপনি ধরেন অন্য কোনো পারপাসে ইনভেস্ট করতে পারতেন, তো সেখানে একটা আসলে খরচ হিসেব করার বিষয় আছে। কিভাবে আমরা হিসেব করি সেটাতে আমরা যাব, সেটা সম্পর্কে আইডিয়া নিব। দেন আমরা আসলে প্রোডাকশন ফাংশন কি সেটা সম্পর্কে জানবো। প্রোডাকশন ফাংশনটা বোঝার পরে আমরা পড়বো হচ্ছে গিয়ে ভেরিয়াস টাইপ অফ কস্টিং। আমরা এখানে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, কিছু এভারেজ কস্ট সম্পর্কে জানবো। লাস্টলি পড়বো হচ্ছে ওয়াই দ্য এভারেজ কস্ট কার্ভ ইজ ইউ শেপ, এরকম। এটার জন্য আমি হচ্ছে গিয়ে দুটো ফাইল কম্পাইল করে পড়াবো। একটা হচ্ছে গিয়ে আমি অবশ্যই বইটা তো ফলো করি সবসময়, এছাড়াও হচ্ছে গিয়ে একটু সময় দেন, এছাড়াও হচ্ছে কি আমি একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশনের উপরে একটা স্লাইড আমার মেক করে, এটাতে অনেক কিছু মিসিং আছে, এখানে জাস্ট কস্টিং পার্টটা আমি কভার করে আসছি। তো যে এগুলো হচ্ছে কি কিভাবে আমি আসবো, এবং এই মানে দেখা যায় বইয়ের কন্টিনিউটিটা মেনটেন করো, তো দেখবেন যে দুইটা স্লাইড পড়ালাম তারপরে হয়তো আবার বইয়ে মুভ করছি, এভাবে করে নরমালি আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা কমপ্লিট করি। তবে ওভারঅল আমি বলবো ইটস এ ইন্টারেস্টিং চ্যাপ্টার। টার্ম গুলো হচ্ছে কি খুবই কনসেপচুয়াল, মানে এখানে যে মেমোরাইজেশনের ব্যাপার আছে তা না, আমি বারবার বলি যে মেমোরাইজেশনের ব্যাপারটা ইকোনমিক্সে খুব কম, এবং ইকোনমিক্স এর মজা হচ্ছে ইকোনমিক্স এর টপিকের নামটা পড়লে আপনার সাথে আইডিয়া করে নিতে পারবেন বিষয়টা নিয়ে কি বলছে। তো ওরকমই বিষয়টা হবে। তো দেখা যাবে যে খুব বেশি যে আমাদের কমপ্লিট করতে বেগ পেতে হবে বা কঠিন হয়ে যাবে বিষয়টা, আসলে সেরকম হবে না।
তো আজকে তাহলে আজকে একটু খাতা কলম নিয়ে বসতেই হবে। আমি যদিও লিখাই তারপরেও বলছি আজকে খাতা কলম নিয়ে বসতে হবে, আজকে ছবিও আঁকতে হবে, তার সাথে ফর্মুলাও লিখতে হবে। তো খাতা কলমটা আগে থেকেই কাছে নিয়ে বসি। আর কেউ যদি কম্পিউটারে টাইপ করতে চান সেটাও করতে পারেন। তবে আমি এখনই বলে দিচ্ছি, আমি ক্লাস শেষ করার আগে একদম র্যান্ডম বেসিসে 5 জন স্টুডেন্টের নাম নিব, যারা কিনা আজকে তাদের লেকচারের ছবিটা তুলে মেসেঞ্জার গ্রুপে আপলোড করবেন। আমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেটা আপনার হচ্ছে গিয়ে আপনি কতটা রেসপন্স করছেন সেটা মেজার করা। আচ্ছা, সো খাতা কলম নেওয়ার জন্য আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। আর এই সময় একটু আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নিই। আমাদের যে গ্রিন ইকোনমি যে প্রজেক্টটা চলছে টি প্ল্যান্টেশনের উপরে, সেটার উপর কিন্তু আমাদের 10 মার্কস আছে। মানে আমি যে গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা বলছি এটা, বা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে ধরে নিতে পারি, আমি 10 মার্কসটা কিন্তু এখান থেকে আনবো। আর বাকি 10 মার্কস কিন্তু আমার প্রেজেন্টেশনের জন্য এখনো আছে। এই 10 মার্কসটা আমি আসলে এই যে ক্লাস অ্যাক্টিভিটিস, এই যে আজকে থেকে সেটা স্টার্ট করলাম অলরেডি, ক্লাস অ্যাক্টিভিটিস এর উপরে আমি কিছুটা মার্কিং করব, পার্শিয়াল মার্কিং আসবে এখানে। এবং আমি একটা প্রেজেন্টেশন নেব, বাট এটা খুবই ইজি প্রেজেন্টেশন হবে, অর্থাৎ এটা আমাদের অনলাইনেও করতে হবে না। আপনাকে আমি টপিক বলে দিব, আপনি সেটার উপর ভিডিও মেক করে হচ্ছে কি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিবেন। এবং আমি আসলে মেইনলি এটা বলেই দিই, আপনার প্ল্যান্টেশন প্রজেক্টের উপরেই আমি এটা দিব, কিন্তু সেক্ষেত্রে ওয়ে অফ মানে আপনার অ্যাপ্রোচটা ডিফারেন্ট ওয়েতে আসবে এবং সেটা ভিডিওতে হবে, আপনাকে দেখা যাচ্ছে, আপনার গাছগুলোকে দেখা যাচ্ছে, এবং আপনি সেখানে একটা প্রেজেন্টেশনের মতো করে বিষয়টা প্রেজেন্ট করবেন, সেভাবে আসবে, এইভাবে করে কিন্তু আপনি যাবেন। তো ওভারঅল ওই 10 মার্কস আমি এইভাবে মেজার করে আসবো। আমি মাইক্রো ইকোনমিক্স অলরেডি কিন্তু আমাদের মিড টার্মের আগে একটা পোস্ট করেছিলাম মাইক্রো ইকোনমিক্স গ্রুপে, যে আপনারা কিন্তু আপনাদের গাছের সাথে ছবি আপলোড করে ফেলবেন। অনেকেই করেন নাই, which means আমি কিন্তু এটার উপরে একটা পার্সেন্টেজ মার্কস দিয়ে দিয়েছি অলরেডি। তো যারা মিসিং করে গেছেন তারা কিন্তু অলরেডি এটাতে মার্কস পাচ্ছেন না। তো তারপর আমি বলবো যে অনেকে হয়তো এটা জানতেন না যে এটা আপলোড করতে হবে, বা অনেকে হয়তো একদম নতুন আসছেন আমার ক্লাসে, নিজের আগে একটা দুটো ক্লাস করেছেন, তাদের উদ্দেশ্যে এই সপ্তাহটা আমি কনসিডার করছি। ঠিক আছে, আজকে যেমন হচ্ছে গিয়ে এই সপ্তাহ মানে ফ্রাইডে পর্যন্ত আমি এটা কনসিডার করব, which means 21 তারিখ পর্যন্ত আমি কনসিডার করবো। এর মধ্যে যদি গাছটা না লাগান, লাগিয়ে যে ছবি তুলে আমি বলেছিলাম যে মেসেঞ্জার গ্রুপে আপলোড করতে হবে, নেম, আইডি এন্ড হচ্ছে কি আপনার গাছের নামটা সহ, এবং গাছটা হবে হচ্ছে কি এনি কাইন্ড অফ ভেজিটেবল ট্রি, এবং দুটো গাছ লাগাতে হবে, যে কোনো দুটো ভেজিটেবল ট্রি লাগালেই হবে। তো আজকের ক্লাসে আমরা যে কস্টিং সম্পর্কে পড়ার জন্য আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ টোটাল রেভিনিউ। আচ্ছা, এটা তাহলে আমার স্লাইড থেকে আসবে না, সেটা হচ্ছে আমার বই থেকে আসবে। আমরা প্রথমে একটু নিয়ে স্টাডি করবো, হুইচ ইজ টোটাল রেভিনিউ, TR। সো টাইটেল দেন টোটাল রেভিনিউ। আমি একটু পেজটাতে আসছি। ম্যাম, আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। না, আমি এখন কথাই বলছি না। তো আমি যেটা বলছেন টোটাল রেভিনিউটা আমরা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো আমার এই যে ইন্টারনেট কানেকশন আনস্টেবল, যখন আনস্টেবল হয় তখন আমাকে একটু কম শোনা যায়। ওকে, সো প্রথম যে টপিকটা আমরা আজকে পড়বো দ্যাট ইজ টোটাল রেভিনিউ। সো খাতার উপরে টাইটেল দেন হচ্ছেন গিয়ে টোটাল রেভিনিউ। জি ম্যাডাম। ম্যাম আরেকবার একটু বলবেন যে মানে গাছের সম্পর্কে কি বলছেন, যে ম্যাম আমরা দুইটা ভেজিটেবলস এর গাছ লাগিয়ে ছবি তুলে পরে আপলোড করব দুইটা ভেজিটেবলের, হ্যাঁ, আমার যে 20 মার্কস আছে না আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর জন্য, একটা হচ্ছে গ্রুপ অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে প্রেজেন্টেশন, এই দুটো থাকে না প্রত্যেকটা কোর্সেই, তো থাকে এখানে 20 মার্কস থাকে। এই 20 এর মধ্যে 10 মার্কস আমি ডিরেক্টলি দিব হচ্ছে কি আপনাকে, আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্টের নামও আছে আমাদের, অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে গ্রিন ইকোনমি, মানে আমরা ইকোনমিটাকে গ্রিন বানাতে চাই। আমাদের ওভারঅল আমাদের ইকোনমি কনসেপ্ট হচ্ছে আমরা ডেভেলপমেন্ট ইকোনমিস্ট হবো, আমরা ডেভেলপমেন্ট, আমরা এমন এক কাজ করবো যে ইকোনমিতে একটা ডেভেলপমেন্ট আসবে। তো আমাদের ইনিশিয়াল থেকে আমরা যেটা দিয়ে স্টার্ট আপ করতে পারি সেটা হচ্ছে এটাকে গ্রিন করতে পারি। আচ্ছা আচ্ছা, এটার আন্ডারে আপনাকে যেটা করতে হবে, যে কোনো দুটো ভেজিটেবল ট্রি, অবশ্যই ভেজিটেবলই হতে হবে, ভেজিটেবল থেকে যখন এই যে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিটস ক্যালকুলেশন করতে বলবো ওটা আপনি করতে পারবেন, যদি অন্য কিছু লাগেন এটা ক্যালকুলেশন করাটা ডিফিকাল্ট। ওকে, সো ভেজিটেবল ট্রিটা লাগাবেন হচ্ছে চারা গাছ, একদম বিশাল একটা আম্মুর লাগানো পুঁই শাক গাছ আছে, এটা নিজের নামে দেখাই দিলেন, হইলো না। তো যে কোনো দুটো চারা গাছ লাগাবেন, চারা গাছ না হয় আপনি সিডও নিয়ে আসতে পারেন বাজার থেকে, সিড নিয়ে যদি লাগান সেটাও হবে, বা যে কোনো ধরনের চারা গাছ। এই চারা গাছটাকে আপনাদের থ্রু আউট দ্য সেমিস্টার বড় করতে হবে, যত্ন নেবেন, বড় করবেন,
এই যে এখানে আপনি যে এফোর্ট দেবেন সেটার বেসিসে আমি মার্কিং করব। আপনি এখন বলতে পারেন আমি ধনিয়া পাতা লাগাতে চাই, মানে ধনিয়ার পাতা জাস্ট রুটটা বসাই দিলেই গাছটা হয়, হ্যাঁ সেটাও করতে পারেন। বা আপনি বলতে পারেন যে আপনি শাকসবজি, আপনি টমেটো লাগাতে পারেন, আপনি মিষ্টি কুমড়া লাগাতে পারেন, শাকের যে কোনো একটা কিছু লাগালে হবে, বাট দুইটা ভেজিটেবল ট্রি লাগাতে হবে। এবং প্রথম উইকের অলরেডি এটা মিডের আগে আমাদের যে মেসেঞ্জার আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, ওখানে বলেছিলাম সময় দিয়েছিলাম 1 সপ্তাহ, সেই সময় অলরেডি আমাদের মিডের আগে চলে গেছে। তো আমি এখন আবার একটু সময়টা এক্সটেন্ড করে 21 তারিখ পর্যন্ত দিচ্ছি, এর মধ্যে আপনারা অবশ্যই ছবি আপলোড করে দিবেন, এইটাই রিকোয়েস্টটা করছিলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এবার চলে যাই আজকে আমাদের প্রথম যে টপিকটা নিয়ে আমরা স্টাডি করব সেটা হচ্ছে কি টোটাল রেভিনিউ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো ইনিশিয়াল থেকে আমরা নিব হচ্ছে কি টিআর, টোটাল রেভিনিউ থেকে আমরা টিআরটা নিব ইনিশিয়াল দিয়ে। সো হোয়াট ইজ টোটাল রেভিনিউ? আমরা অনেক সময় রেভিনিউ শুনলে ভাবি যে মনে হয় যে প্রফিটটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি না। টোটাল রেভিনিউ এন্ড প্রফিট ইজ ডিফারেন্ট থিং। টোটাল রেভিনিউ মিন্স ইউর ওভারঅল আর্নিং ফ্রম দ্য প্রোডাকশন প্রসেস। আমরা একটা প্রোডাকশন থেকে যে ওভারঅল যে আর্নটা করি, যে ইনকামটা আমাদের হয়, মানে টোটাল যে আর্নটা থাকে সেটাকে আমরা হচ্ছে গিয়ে রেভিনিউ বলে থাকি। তো এখন ধরেন এটা আমি কিভাবে ক্যালকুলেশন করব? সাপোজ আমি ধরে নিলাম যে তৌসিফের একটা রেস্টুরেন্ট বিজনেস আছে এবং ইন হিজ রেস্টুরেন্ট সাপোজ আমি ধরলাম যে উনি আপনার পার মান্থ, সাপোজ ওনার রেস্টুরেন্টটাতে উনি কি মেক করেন, ধর স্যান্ডউইচ মেক করে ওনার এবং ধরে নিলাম যে উনি 100 স্যান্ডউইচ পার মান্থ প্রডিউস করে এবং হচ্ছে পার স্যান্ডউইচের দাম হচ্ছে কি 50 টাকা। তাহলে 100 ইন্টু 50 5000 টাকা। তার মানে হচ্ছে কি মান্থলি ওনার টোটাল আর্নিংস হচ্ছে 5000 টাকা। তো আপনি যদি নোটিস করে থাকেন, দেখেন আমি অলরেডি টোটাল রেভিনিউ ক্যালকুলেশনের জন্য মনে মনে কিন্তু মানে মুখে মুখে কিন্তু একটা হিসাব করছিলাম। তো টোটাল রেভিনিউটা নিচে জাস্ট ডেফিনিশন লিখে রাখেন। টোটাল রেভিনিউ মিন্স ওভারঅল আর্নিং বা ওভারঅল সেলিং ফ্রম এ প্রোডাকশন প্রসেস, বইও ডেফিনেশন আছে। টিআর আমি ইনিশিয়ালটা নিয়েছি, টিআরটা দিয়ে আমরা সাধারণত ক্যালকুলেশন করি হচ্ছে, মানে টোটাল রেভিনিউটা ক্যালকুলেশন করি হচ্ছে এইভাবে, প্রাইস টাইমস কোয়ান্টিটি। যে প্রাইসটাকে আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি। আমরা জানি যে আমরা সাধারণ ইকোনমিক্সে পি দিয়ে আসলে প্রাইসকে বোঝায়, কিউ দিয়ে হচ্ছে কোয়ান্টিটিটা বোঝায়। সো সেভাবে আমি ক্যালকুলেশন করলাম। যেমন তৌসিফের রেস্টুরেন্ট বিজনেসের জন্য আমরা বললাম যে তৌসিফের প্রাইস অফ পার পার স্যান্ডউইচ ছিল হচ্ছে গিয়ে 50 টাকা, আমি যেটাকে বলছিলাম 50 টাকা, এবং উনি হচ্ছে গিয়ে স্যান্ডউইচ মেক ছিল হচ্ছে গিয়ে পার মান্থ 100 পিসেস। তো সেখান থেকে কিন্তু আমি বলে দিলাম যে ইজিলি যে উনার তাহলে পার মান্থে রেভিনিউ মানে টোটাল সেলটা হচ্ছে গিয়ে 5000 টাকা। আচ্ছা, তৌসিফ হ্যান্ড রেজ করেছিলেন, বলেন স্যার, কোনো কোশ্চেন আছে? ম্যাম বলছি, জি ম্যাম। ম্যাম একটা জিনিস আমি বুঝতে পারি না, আপনি বললেন যে অনেক টাইম ছিল এই যে পিকচার তুলে আপলোড করতে। ম্যাম আমরা যারা আপলোড করেছি তারা কি আবার আপলোড করব? না না, তাদের করতে হবে না, যারা করেননি। গাছের এটা আমি বুঝতে পারি। আচ্ছা যারা ঠিক আছে করেননি তারা করবেন, ওকে তাদের ম্যাম। জন্য টাইমটা এক্সটেন্ড করলাম 21 তারিখ পর্যন্ত। এরপরে আপনি যদি আপলোড করেন বা না করেন আমার কোনো সমস্যা নেই, আপনি ওইখানে আপনার মার্কসটা নাই, মেইন কথা এটা। ওখানে একটা মার্কিং দিচ্ছি না আমি, ওখানে তো একটা মার্কিং আছে করছি কিন্তু আমি অলরেডি, সেটা আপনাকে দিব না। জি ম্যাম। আচ্ছা, সো দেন হচ্ছে কি তাহলে কেন দিব আপনাকে? আপনাকে তো আমি প্রসেসটাই দিচ্ছি যে আপনাকে পুরো সেমিস্টার ধরে গাছটাকে বড় করতে হবে, আপনি কাজই করলেন না, তাহলে আমি আপনাকে মার্কস দিব আপনাকে কোথা দিবে থেকে? না বলেনি ভাইয়া, যে আপলোড ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। যিনি দিবেন না তাকে দিব আসলে না মার্কস, ঠিক আছে যিনি করবেন না তাকে মার্কস দিব না, আচ্ছা ওটা আচ্ছা বলেছে। এখন ধরেন সাপোজ ওকে ম্যাম। তৌসিফ না, ধরেন সাইফ ছবি আপলোড করে নাই, এখন সাইফ যদি আপলোড না করে সাইফের মার্কস নেই, তৌসিফ করলে তৌসিফের মার্কস আছে। এরকম ইনস্ট্রাকশন ফলো করেছে কিনা সেটা দেখবো, এগুলো। এবং ওই যে আম্মু, তারপরে আপু, তারপরে প্রতিবেশী বাড়িওয়ালার গাছের ছবি দিয়ে দিয়েছে কিনা সেটাও বের করা যায়। এগুলো নিয়ে অনেক কথা বলেছে, সো ওগুলো নিয়ে আর বাড়াতে যাচ্ছে না, ওই সব বেসিসে সব ধরেই মার্কসটা দিই। এবং ওই যে যদি গাছ চেঞ্জ হয়ে যায়, দেখলাম তৌসিফ একবার পুঁই শাক লাগিয়েছে, পরের বার ওটা হয়ে গেল হচ্ছে কি লাউ শাক, তাহলে হলো না। তখন বুঝাই যাবে যে তৌসিফের পুঁই শাক কিভাবে লাউ শাক হলো। ওকে, সো তাহলে রেভিনিউটা আমরা কিভাবে মানে রেভিনিউটা বলতে কি বুঝছি, যে টোটাল রেভিনিউ মিন্স টোটাল সেলস বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস। And to calculate the total revenue, there is a very easy formula, that is price times quantity.
দামটাকে অর্থাৎ মার্কেট প্রাইসটাকে আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল রেভিনিউটাকে ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে কি টোটাল কস্ট, মানে ওভারঅল যে কস্টিং, যেটা একই কথা, যেহেতু টোটাল রেভিনিউটাকে আমি হচ্ছে কি প্রাইস টাইমস কোয়ান্টিটি দিয়ে নিয়ে আসেন, তাহলে টোটাল কস্টটাকেও কিন্তু আমাদের মনে হতে পারে যে তার মানে হচ্ছে কি আমি যদি হচ্ছে কি কোনো কারণে সরি তার মানে হচ্ছে কি যদি আমি কোনো কারণে হচ্ছে গিয়ে আপনার তার মানে হচ্ছে কোনো কারণে যদি আমি পুরো খরচটাকে ক্যালকুলেশন করি তাহলেই মনে হয় সেখান থেকে আমি টোটাল কস্ট পেতে পারি। তো এখন আসি আসলে টোটাল কস্ট বিষয়টা কি সেটা একটু দেখি। তো টোটাল কস্ট অ্যাকচুয়ালি your overall costing behind the production process, but there is a thing. দেখেন তো আমরা যখন একটা প্রোডাকশন প্রসেসে যাচ্ছি ওভারঅল কস্টিংটা কেমন হতে পারে। আমি একটু এক্সাম্পল হিসেবে যাই, ধরেন আমি র্যান্ডম বেসিস আমি দেখছি দ্য ফার্স্ট স্টুডেন্টস ইন মাই লিস্ট ইজ স্নিগ্ধা আক্তার ময়না। তো স্নিগ্ধার কথা চিন্তা করলাম, ধরে নিলাম যে স্নিগ্ধা একটা রেস্টুরেন্ট ওনার, রেস্টুরেন্ট দিয়ে এক্সাম্পল দিতে শুরু করি, রেস্টুরেন্টের কথা। তো ধরে নিলাম স্নিগ্ধা একজন রেস্টুরেন্ট ওনার। তো ওখানে হচ্ছে গিয়ে সরি স্নিগ্ধা একজন রেস্টুরেন্ট ওনার, আমি ধরে নিচ্ছি যে উনি ওনার রেস্টুরেন্টে জুস সেল করেন, জুস স্মুদি ওরকম টাইপস। এখন ওনার রেস্টুরেন্টে ধরেন উনি ম্যাঙ্গো জুস সেল করে। এখন এই মান্থের লকডাউন, এই কারণে হচ্ছে গিয়ে উনি কোনো সেল নাই, উনি কোনো প্রোডাক্টই সেল করতে পারছে না। তারপরেও কি ওনাকে ওই যে রেস্টুরেন্টে নিয়েছে, রেস্টুরেন্টের যে মানে রেন্ট, রেস্টুরেন্ট একটা বিল্ডিং এ ওনাকে ভাড়া নিতে হবে, এই রেন্টটা ওনাকে পে করতে হবে না? নাকি এমন হবে যে হাউস ওনার এসে বলবে যে ঠিক আছে স্নিগ্ধা তোমার তো সেল নাই, তুমি কোনো রেন্ট দিও না, এরকম কিন্তু হবে না। বা ওইখানে যে ইউটিলিটি চার্জ এটা ওনাকে দিতে হবে না, বা হচ্ছে গিয়ে ধরেন যে সার্ভিস চার্জ সেগুলো ওনাকে দিতে হবে না, যে ইন্টারনেট বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল বা সিকিউরিটি বিল, এগুলো কিন্তু ওনাকে দেখবেন কি পে করতে হবে। এবারে উল্টো, ধরেন লকডাউন শেষ, স্নিগ্ধা রেস্টুরেন্ট খুব ভালো চলতেছে, প্রচুর মানুষ ওনার রেস্টুরেন্টে যাচ্ছে, প্রচুর খাওয়া দাওয়া করছে, তখনও যদি আমি চিন্তা করি তখন দেখলাম যে স্নিগ্ধার সেল এখন অনেক বেড়ে গেছে। এখন স্নিগ্ধার সেল যখন অনেক বেড়ে গেছে, এমন কি হবে যে ওনার যে ওই যার কাছ থেকে উনি রেস্টুরেন্টের বিল্ডিংটা রেন্ট নিয়েছে, উনি এসে বলবে যে স্নিগ্ধা তোমার তো এখন অনেক বেশি সেল হচ্ছে, তাহলে আমার রেন্টটা বাড়ায় দাও, এরকম কিন্তু হবে না, যে ফিক্সড রেন্ট ছিল সেটাই কিন্তু থাকবে। তো যখনই আমরা কস্টিং ক্যালকুলেশন করতে যাই আমরা দেখি যে দেয়ার আর সাম কস্ট which is fixed, that means it does not vary over the quantity. আপনার এই খরচটা আপনার সেল হোক বা না হোক, প্রোডাকশন হোক বা না হোক, আপনার কিন্তু এই খরচটা থাকবে। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে ফিক্সড কস্ট। নরমালি একটা প্রোডাকশনের ফিক্সড কস্ট সেটাই হয় যেটা হচ্ছে গিয়ে যেটা কোয়ান্টিটির সাথে চেঞ্জ হয় না, এবং এটা নরমালি আমরা রেন্টটাকে ফিক্সড কস্ট হিসেবে নিই। ক্যাপিটালের জন্য যে আমরা ক্যাপিটাল মানে আমরা প্রথম যে ইনভেস্টমেন্টটা করে ফেলি যেটা হচ্ছে গিয়ে কোনোভাবে আমরা ব্যাক পাবো না, সেই জিনিসগুলোকে আমরা সাধারণত ফিক্সড কস্টের আন্ডারে নিয়ে আসি। এটাই বলছিলাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে কিছু খরচ আপনি আবার দেখবেন যে খরচগুলো কিনা আবার কোয়ান্টিটির সাথে চেঞ্জ হয়। যেমন স্নিগ্ধার রেস্টুরেন্টের জন্য ধরো ওনার যখন হচ্ছে গিয়ে স্নিগ্ধা, আপনি কি শুনতে পাচ্ছেন? কারণ কোনো কথা বলছেন না এই জন্য বললাম। সো স্নিগ্ধার রেস্টুরেন্টের জন্য আমি ধরলাম যে উনি যে রেস্টুরেন্টটাতে সেল করছিলেন সেই রেস্টুরেন্টটাতে আপনার এখন সেলিং বেড়ে গেছে, তাহলে যখন সেলিং বাড়বে ওনার কি করতে হবে, প্রচুর ম্যাঙ্গোস কিনে নিয়ে আসবে, মানে র ম্যাটেরিয়ালস কিনতে হবে যাতে উনি প্রচুর ম্যাঙ্গো সেল করতে পারে। আবার দেখা গেল যে যখন হচ্ছে গিয়ে ওনার সেল হচ্ছে না লকডাউনের জন্য, তখন উনি কি করবেন, কম ম্যাঙ্গো মানে কম র ম্যাটেরিয়ালস কিনে আনবে যাতে ওনার লসটা না হয়। So the costing for mangoes, মানে that means the costing for raw materials, এটা এমন হচ্ছে না যে ওনার যদি সেল হচ্ছে মানে কোয়ান্টিটি বাড়ছে বা প্রোডাকশন বাড়ছে তখন এই কস্টিংটা বাড়ছে, আবার যখন সেল হচ্ছে না তখন এই কস্টিংটা হচ্ছে না। তো এটাকে আমরা বলে থাকি সাধারণত ভেরিয়েবল কস্ট। দ্যাট মিন্স দেয়ার আর সাম কস্ট বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস which does vary over the quantity. That means the quantity is high, this costing is high. The quantity is low, this costing is low. এই দুটাকে যখন আমি সাম করব, ইয়েস, তখন আমি হচ্ছে কি এক টোটাল কস্ট পেয়ে যাব। অর্থাৎ স্নিগ্ধার যে রেস্টুরেন্ট বিজনেসটা ছিল এটা টোটাল কস্ট কত এটা বের করতে হলে জাস্ট এই যে আমি দুটো কথা বললাম যে ওনার রেস্টুরেন্টে যে রেন্ট দিচ্ছিল ওটা হচ্ছে ওনার ফিক্সড কস্ট, এবং ইউটিলিটি পারপাসে যে বিলটা আসলো ওটা ওনার ফিক্সড কস্ট, এটার সাথে ওনার যে ভেরিয়েবল কস্ট যেমন লেবারদের মানে ধরেন ওয়েটার এন্ড শেফের স্যালারি,
বা র ম্যাটেরিয়ালস এর জন্য কস্টিং, এগুলোকে অ্যাডজাস্ট করে নিলে আমরা হচ্ছে গিয়ে স্নিগ্ধার রেস্টুরেন্ট বিজনেসের জন্য টোটাল কস্টটা বের করতে পারবো। তো টোটাল কস্ট ক্যালকুলেশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে উই অ্যাডজাস্ট ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট, অর্থাৎ দুটোকে সাম করলে আমরা হচ্ছে গিয়ে একটা প্রোডাকশন প্রসেসের টোটাল কস্টটা বের করতে পারি। এভাবে আমরা সাধারণত ক্যালকুলেশন। আচ্ছা সাইফ বলেন স্যার। ইলেকট্রিসিটির বিলটা কি ফিক্সড কস্ট হবে নাকি না, এটা ভেরিয়েবল ভেরিয়েবল কস্টে পড়ে। আমাদের দেশের বেসিসে আমি হিসাব করলে ইলেকট্রিসিটির বিলটাকে আমি ভেরিয়েবল কস্ট বলি, বিকজ এটা হচ্ছে ভ্যারি করে, প্রোডাকশন বাড়লে বাড়ে, প্রোডাকশন কমলে কমে, এরকম হয়। সো এটাকে ভেরিয়েবল কস্ট নেব। বাট আপনি গ্যাস বিলটাকে যদি বলেন এটাকে আমরা ফিক্সড ধরবো, কারণ আপনি যদি কমার্শিয়াল কানেকশনে নেন ওটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু থাকে যে এতটুকু গ্যাস বিল দিতে হবে ওরকম। আবার আপনি হচ্ছে যে ইউটিলিটি চার্জ, যেটা বলতে সিকিউরিটি চার্জ বা ধরেন যে বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ গুলো যেগুলো থাকে, এগুলো কিন্তু দেখবেন যে এটা একটা ফিক্সড অ্যামাউন্টে বলা থাকে যে এতটুকু, এর বাইরে না। তো ওইটাকে আমরা আবার কিন্তু হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট হিসেবে সরি ওটাকে কিন্তু আমরা ফিক্সড কস্ট হিসেবে। তো টার্মটা ধরে আসলে দেখবেন যে মানে যখনই কস্টটা যাব তখন দেখবেন যে এই খরচটা আসলে কি আমার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। যদি দেখেন কখনোই চেঞ্জ হয় না তখন বুঝবেন এটা ফিক্সড, যেটা চেঞ্জ হয় সেটা ভেরিয়েবল। তো টোটাল কস্ট ক্যালকুলেশনের ফর্মুলা তাহলে এটা, যে মাউসটাকে আমি এখানে নিয়েছি যে টিসি ইজ ইকুয়াল টু এফসি প্লাস ভিসি, এবং আপনার বইয়ের নিচে আরেকটা ফর্মুলা যেটা আমি স্লাইডেও আমি দিয়েছি, এটা একটু বুঝিয়ে বলি, এটা দরকার নাই। যেটা হচ্ছে নরমালি এফসি কিভাবে ক্যালকুলেশন করবো, মানে ফিক্সড কস্টটাকে কিভাবে ক্যালকুলেশন করবো। এখানে হচ্ছে কে আর কে মাল্টিপ্লাই করলে ফিক্সড কস্ট পাওয়া যায়। কে আর বলতে কে হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রেন্ট। তো ক্যাপিটাল মানে একদম প্রথম যে ইনভেস্টমেন্ট এবং আপনার যে রেন্ট, এই দুটোকে ক্যালকুলেশন করলে আসলে ফিক্সড কস্টটা পাওয়া যায়। একইভাবে ভিসির নিচে দেখেন হচ্ছে ডব্লিউ আর এল দেওয়া। ডব্লিউ হচ্ছে হেয়ার ওয়েজ রেট, মানে পার মান্থে যে স্যালারিটা আমি দিচ্ছি সেটা, আর এল হচ্ছে গিয়ে নাম্বার অফ লেবার। তো এই লেবার এবং পার মান্থে কি স্যালারি দিচ্ছে সেখানে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ভিসি পাবো, ভেরিয়েবল কস্ট পাবো। জাস্ট আমরা একটু আইডিয়া নিয়েছি। তো তারপরেও হচ্ছে গিয়ে আমি সময় দিচ্ছি 30 সেকেন্ডের মতো, আপনারা হচ্ছেন এই ছবিটা ড্র করেন। 30 সেকেন্ডে 2 মিনিটস টাইম পাবেন, এই ছবিটা ড্র করেন। তবে এখানে হচ্ছে গিয়ে এখানে টিসি না লিখে এখানে লেখেন হচ্ছে কস্ট। এক্স অ্যাক্সিসে হচ্ছে গিয়ে আমার কোয়ান্টিটি থাকবে, মানে কিউ সেটা ঠিক আছে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে টিসি না লিখে কস্টিং লেখেন। আর এই যে এখানে এ পয়েন্ট, যেটা এ পয়েন্টের জায়গায় একটা ডলার সাইন দিয়ে $10 এই একটা ভ্যালু লিখে রাখেন। এই ছবিটা একটু আঁকেন সবাই। তো আই হোপ সবাই এটা ড্র করেছেন। সো অ্যাজ ইউ ক্যান সি এই ছবিটার একটা স্পেশালিটি আছে, যে কারণে আমি এটাকে একটু সময় দিয়েছি আঁকার জন্য। যদি একটু নোটিস করে দেখেন, আচ্ছা একটু তার আগে বলে নি, হেয়ার টিসি মিনস টোটাল কস্ট, টিভিসি মিনস টোটাল ভেরিয়েবল কস্ট। আপনি টিভিসি না লিখে শুধু ভিসিও লিখতে পারেন, দ্যাট উড বি ওকে ফর মি। এন্ড টিএফসি মিনস টোটাল ভেরিয়েবল কস্ট, এগেন ইউ ক্যান রাইট অনলি ভিসি সরি এফসি। সো আমি এটা বুঝেছি। So as you can see that the total variable cost or variable cost curve, it comes from the origin. Okay? That means it comes from the 0 point, which means when the quantity is 0, the costing is also 0. And the term that is variable cost, the figure of variable cost, it doesn't come from the origin. It starts from a fixed point. And the interesting fact is that it does not vary
over the quantity, that means it's a horizontal line, এটা সব সময় ফিক্সড, এরকম একটা বিষয় দেখছি। নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, টিসি, টোটাল কস্ট। আমাদের কি ধারণা টোটাল কস্ট তাহলে কি 0 পয়েন্ট থেকে স্টার্ট হওয়ার কথা? না, উনি 0 থেকে স্টার্ট হয় নাই, উনি স্টার্ট হয়েছেন হচ্ছে ফিক্সড কস্ট যেখান থেকে স্টার্ট হয়েছিল, এই যে দেখেন আমি স্পটলাইট এই জন্য ওখানে নিলাম, ফিক্সড কস্ট যেখানে স্টার্ট হয়েছিল সেই পয়েন্টটা থেকে ঠিক ভেরিয়েবল কস্ট যেভাবে চেঞ্জেস হচ্ছে ঠিক সেভাবে এটা চেঞ্জ হয়েছে এবং সেখান থেকে এটা স্টার্ট হয়েছে। কেন এই ডিসক্রিমিনেশন স্যার ম্যাডামরা? এটাই এখন আপনারা বের করতে হবে, কেন এরকম হলো। So the reason behind it is we know that is total cost is sum of fixed cost and variable cost, and also I said that is when there is no production there may be some fixed cost. এই যে স্নিগ্ধার কোনো সেল হচ্ছে না, কোনো প্রোডাকশন নেই, কোনো বার্গার তৈরি হচ্ছে না, কোনো জুস তৈরি হচ্ছে না, তারপরেও কিন্তু ওনাকে মাস শেষে হাউস রেন্টটা দিতে হচ্ছে বা মাস শেষে ইউটিলিটি বিলটা দিতে হচ্ছে, তাকে দিতেই হবে, আদারওয়াইজ তিনি ওনার প্রোডাকশন কন্টিনিউ করতে পারবে না। ঠিক একইভাবে তাহলে মানে আমি কি দেখতে পাচ্ছি যে ওখানে ওনার প্রোডাকশন কি জিরো ছিল, জিরো প্রোডাকশনে ওনার কোনো কস্ট মানে জিরো প্রোডাকশন ছিল কিন্তু ওখানে কিন্তু ওনার কোনো মানে আউটপুট নাই, কিন্তু কস্টিং কিন্তু ওনার একটা, সেটা ধরে না যে ওনার ওই হাউস রেন্টটা হচ্ছে $10। এই কারণে ফিক্সড কস্ট কখনোই অরিজিন থেকে স্টার্ট হয় না, বিকজ when the quantity is zero there may be some fixed cost। এবং এই দুনিয়ার এমন কোনো প্রোডাকশন নাই, মানে এমন কোনো গুডস বা সার্ভিস নাই যেটা তৈরি করতে গেলে আমার ফিক্সড কস্ট থাকবে না। আপনি হয়তো বলতে পারেন যে ম্যাডাম এই যে আপনি এখন আমাদের যে সার্ভিসটা দিচ্ছেন এটা তৈরি করতে কোনো ফিক্সড কস্ট নাই, অবশ্যই এখানে ফিক্সড কস্ট। এটা হচ্ছে কি ধরেন আমি ইনভেস্টমেন্ট যেটা করেছি, ধরেন আমি আমার ল্যাপটপ কিনেছি নতুন করে একটা, এটার জন্য যে আমি খরচ করেছি দ্যাটস ফিক্সড কস্ট। এখন আমি 10টা ক্লাস নিয়ে 20টা ক্লাস নিয়ে আমার ল্যাপটপের খরচ সেম, আমাকে এই খরচটা করতেই হবে। বা ইউনিভার্সিটি যদি চিন্তা করে, ইউনিভার্সিটিকে রেন্ট দিতে হচ্ছে প্রতি মাসে, যে আপনাদের যে ইউনিভার্সিটি বিলিং আছে সেটা রেন্ট দিতে হচ্ছে, ইউটিলিটি বিল দিতে হচ্ছে, সার্ভিস চার্জ গুলো দিতে হচ্ছে, এগুলো ইউনিভার্সিটিতে কস্ট। এখন ক্লাস হোক বা না হোক, স্টুডেন্ট আসুক বা না আসুক, ইউনিভার্সিটিতে কিন্তু বেয়ার করতে হচ্ছে। তো মেইন কথাই এটা যে আমি গুডস এর কথাই বলি বা সার্ভিসের কথা বলি, যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে একটা ফিক্সড খরচ থাকবে, যে খরচটা কিনা কোনোভাবেই আপনি কমাতে পারবেন না, কমাতে তো না, এটা ফিক্সড, এটা কোয়ান্টিটি বাড়ুক কমুক যাই থাকুক, কোয়ান্টিটি 100টা হলেও যা হবে, কোয়ান্টিটি একটা হলেও তাই হবে। জি সাইফ বলেন স্যার। ম্যাম তাহলে আমাদের ব্যাপারটা কি হবে? আমরা তো মাস শেষে হচ্ছে আপনার বিলটা দিচ্ছি, হ্যাঁ নেট বিলটা দিচ্ছি, ওইটা কি আমরা সার্ভিস নিতে গিয়ে কি আমাদের ফিক্সড কস্ট হচ্ছে? প্রোডিউসার না, আপনি তো প্রোডিউসার না, এটা আমরা প্রোডিউসার রেট থেকে চিন্তা করি, কস্টিংটা তো আসলে প্রোডাকশন প্রসেসটা নিয়ে আসে, এটা আসলে আপনার কনজিউমার এন্ডে। বাট আমি যদি আপনাকে এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরি, যে ইউর ইনভেস্টমেন্ট ফর ইউর ক্যারিয়ার পারপাসে, এখানে আসলে এখন আপনি যে এডুকেশনটা নিচ্ছেন এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, মানে এখানে একটা খরচ আছে। এখানে ফিক্সড কস্টটা হচ্ছে এই যে যেটা, এই যে আপনি যে ইন্টারনেট বিল দিচ্ছেন, টিউশন ফি দিচ্ছেন, এটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট, যে আপনার যত যাই হোক আপনাকে ইন্টারনেট বিল এটুকু দিতেই হবে, টিউশন ফি যেটা আছে সেটা দিতে হবে, এটা ফিক্সড। আপনি সিজিপিএ 4/4 পেলেও এটা দিতে হবে, সিজিপিএ 2 পেলেও এটা দিতে হবে। ভেরিয়েবল কস্ট কি? ভেরিয়েবল কস্টটা হচ্ছে কি যেটা আপনার ভ্যারি করছে, যেমন হচ্ছে গিয়ে আপনার অপরচুনিটি কস্ট, এখানে ভেরিয়েবল কস্ট আসবে। সাইফের হয়তো এখন বিবিএ না করলে সে হয়তো ধরেন বাবার বিজনেস করতে পারতো সাপোজ, সেখান থেকে হয়তো উনি অনেক বেশি টাকা আর্ন করতো, তো ওইটা হচ্ছে ওনার ভেরিয়েবল কস্ট। বা মনির যদি এখন বিবিএ না পড়তো তাহলে উনি ওনার নিজের বিজনেসটাকে বেশি টাইম দিতে, ওখান থেকে হয়তো ওনার আর্নিংটা বেশি হতো, ওইটা ওনার জন্য ভেরিয়েবল কস্ট। বা কিন্তু ধরেন ওনার জন্য হচ্ছে স্টাডিটাই বেটার, কারণ এটার বাহিরে ওনার যে অপশন ছিল সেখান থেকে এরকম আর্ন তার হতো না, উনি এর জন্য ওনার অপরচুনিটি কস্ট হিসাবে উনি হচ্ছেন গিয়ে ক্লাস মানে স্টাডি করছেন। মেইন কথা হচ্ছে এখানে বিষয়টা দাঁড়াবেই হচ্ছে যে আপনি মানে আপনার কস্টিংটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে যে আপনি কতটুকু মানে মানে ভেরিয়েবল কস্টে এখানে কিন্তু মানে অ্যাজ এ যখন প্রোডিউসার এন্ড থেকে আপনি যে কোনো ভাবে যদি কোনো গুডস এর কনজাম্পশনটাকে প্রোডিউসার এন্ড থেকে চিন্তা করতে হয় তখন সেটা কিন্তু ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট আসবে। সাইফের জন্য ফিক্সড কস্ট হচ্ছে মান্থলি যে টিউশন ফি দিচ্ছে সেটা বা মান্থলি যে ইন্টারনেট বিল দিচ্ছে সেটা, কিন্তু এই একই ফিউচার ইনভেস্টমেন্টের জন্য আপনার ক্যারিয়ারের জন্য ইনভেস্টমেন্টের জন্য আপনার ভেরিয়েবল কস্ট হচ্ছে কি যে আপনি ওই যে যেগুলো গিভ আপ করে ফেলছেন সেটা, বা আপনার কোন কোর্সের জন্য যে ম্যাটেরিয়ালস পারচেজ করতে হচ্ছে সেটা, এটা কিন্তু ফিক্সড না, এটা কোন কোর্সের জন্য না।
বুঝাতে পারছি? সো প্রোডিউসার এন্ড থেকে চিন্তা করলে যে কোনো গুডস এন্ড সার্ভিসেরই কস্টিং থাকবে এবং কস্টিংটা দুটো হবে, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। তো তারপরে দেখেন টোটাল কস্টটা ঠিক তাহলে এই ফিক্সড কস্টের স্টার্ট আপ পয়েন্ট থেকে শুরু হলো, যেহেতু এটা ফিক্সড। এবং ভেরিয়েবল কস্টটাকে আমরা যেটা বলেছিলাম যে এটা এমনই যে প্রোডাকশন বাড়লে এই কস্টিং বাড়বে, প্রোডাকশন কমলে এই কস্টিং কমবে। এই জন্য ভেরিয়েবল কস্ট ইজ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খরচ বাড়লে মানে আউটপুট বাড়লে হচ্ছে এখানে টোটাল কস্টটা বাড়ছে, আউটপুট কমলে আবার এখানে টোটাল ভেরিয়েবল কস্টটা কমে যাচ্ছে। এবং যেহেতু টিসিটা ডিপেন্ড করে হচ্ছে এফসি প্লাস বিসি সাথে, তাহলে এই জন্য বিসিটা যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে হচ্ছে সরি এফসিটা যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে হচ্ছে আমি টোটাল কস্টটাকে স্টার্ট করেছি, দেন ইট জাস্ট সেম ফিগার লাইক দ্য ভেরিয়েবল কস্ট। ওকে, সো তাহলে আমরা একটু ডেফিনেশনে চলে আসি। আমরা প্রথমে মনে হয় টোটাল রেভিনিউ ডেফিনেশনটা আমাদের লেকচারে লিখেছি, তারপরে হচ্ছে গিয়ে আমরা টোটাল কস্টে আসলাম, টোটাল কস্টের দুটো পার্ট সম্পর্কে জানলাম। টোটাল কস্ট ডেফিনেশন জাস্ট লিখে রাখেন যে ওভারঅল কস্টিং বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস। দেন ফর্মুলাটা লিখেন। ফর্মুলা কেন লিখতে বলছে কাজ বলিয়ে দিই, এখানে একটা ম্যাথস থাকবে এই চ্যাপ্টার থেকে, আমাদের এই ম্যাথস করার জন্য এই ছোট ছোট এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ম্যাথস করব, মানে আমরা একটা টেম্পোরারি ক্যালকুলেশন করব একটা বিজনেসের জন্য, কিভাবে আপনি ক্যালকুলেশনটা। ম্যাম ডেফিনিশনটা আরেকবার বলবেন? টোটাল কস্টের ডেফিনেশন এরকম, the overall costing বা the total costing behind the production process, then নিচে লেখেন হচ্ছে PC is equal to FC plus VC। তো এরপরে টাইটেল দেন হচ্ছে ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্ট না দিয়ে একটু আমি একটু ইন্টারাপ্ট করি, ফিক্সড কস্ট না দিয়ে একটু প্রফিটটা তাহলে বুঝে আসি। তাহলে এখন যদি রেভিনিউ বুঝলাম, খরচও বুঝলাম, তাহলে এখন দেখি প্রফিটটা কি। প্রফিটটা পড়ে আসে, তারপর ফিক্সড কস্টে যাচ্ছে। তো এরপর টাইটেল দেন হচ্ছে প্রফিট। প্রফিট ইজ ভেরি ইজি থিং দেন। সো টু ক্যালকুলেট দ্য প্রফিট যেটা আমরা করে সেটা হচ্ছে গিয়ে যে প্রফিটটাকে আমরা ক্যালকুলেশন করি কিভাবে। প্রফিট হচ্ছে কি আমার যেটা লাভ হচ্ছে সেটাকে আমরা বলছি প্রফিট। তো এই ক্ষেত্রে যেটা হবে যে আমি যদি টোটাল রেভিনিউ মানে আমার টোটাল আর্নিং থেকে যদি আমি আমার টোটাল কস্ট মানে যা খরচ করলাম সেটাকে মাইনাস করে দিই, তাহলে সেখান থেকে হচ্ছে কি আমি আমাদের প্রফিটটাকে ক্যালকুলেশন করতে পারবো। আমার মেনশন করছি টোটাল রেভিনিউ থেকে, অর্থাৎ পুরো যে খরচটা হচ্ছে সেটা থেকে যে আর্নটা হচ্ছে সেটা থেকে যদি আমার যে খরচটা হচ্ছে অর্থাৎ টোটাল কস্ট যেটা সেটাকে মাইনাস করলে আমরা সাধারণত আমাদের প্রফিট থেকে ক্যালকুলেশন করতে পারি। তো আমি যদি সাইফের বা স্নিগ্ধার যে বিজনেসটার কথা বলেছিলাম, ওই বিজনেসে আমরা দেখেছিলাম যে ওনার হচ্ছে গিয়ে ফিক্সড মানে আর্নিং ছিল হচ্ছে গিয়ে 5000 টাকা, আমরা কিন্তু এটা বের করেছিলাম তাই না। তো সেখান থেকে আমি ধরে নিলাম যে ফিক্সড কস্ট যে ওনার $10 ইজ ইকুয়াল টু 800 টাকা, আর আমি ধরে নিলাম যে প্রোডাকশনের জন্য ভেরিয়েবল কস্ট ছিল হচ্ছে ওনার আরো 1200 টাকা। তো 800 and 1200 is equal to 2000 টাকা। সো টোটাল কস্ট ওনার দাঁড়ালো হচ্ছে 2000 টাকা। আবারও বলছে 2000 টাকাটা আমি বের করলাম হচ্ছে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট হিসাব করে বলেই দিয়েছেন যে স্নিগ্ধার ওই যে হাউস রেন্ট হচ্ছে $10 মানে 800 টাকা। 800 টাকা আমরা ধরলাম যে ভেরিয়েবল কস্ট, অর্থাৎ ওই যে ধরেন ম্যাঙ্গোস এন্ড আদার্স যে র মেটেরিয়ালস এগুলো কিন্তু আরো 1200 টাকা খরচ হচ্ছে। ইন টোটাল আমি 2000 টাকা পেয়েছি। তাহলে স্নিগ্ধার বিজনেসের জন্য প্রফিট কতটুকু হবে? স্নিগ্ধার বিজনেসের প্রফিট হচ্ছে 3000 টাকা। সো দেখেন টোটাল রেভিনিউ এন্ড প্রফিট কিন্তু সেম না। টোটাল রেভিনিউ হচ্ছে টোটাল সেল, আর প্রফিট হচ্ছে গিয়ে দ্য ওভারঅল যে টাকাটা এক্সট্রা অ্যামাউন্ট ইউ আর গোয়িং টু গেইন, দ্যাটস ইউর প্রফিট। তো প্রফিটটা ক্যালকুলেশনের জন্য আমরা হচ্ছে গিয়ে রেভিনিউ থেকে কস্টিংটাকে মাইনাস করে সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার প্রফিটটা পাই। আপনার হয়তো মনে হতে পারে যে ম্যাডাম হয়তো ভুল লিখে দিলেন, কি লিখলেন ম্যাডাম? এটা তো আমার বইয়ে নাই, আপনার বইয়েও দেখাচ্ছি। আপনার বইয়েও যদি নোটিস করেন দেখেন আপনার বইয়েও কিন্তু প্রফিটের ফর্মুলাটা এইভাবে দেওয়া আছে যে প্রফিট ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এবং ডেফিনেশনটাও আপনি আপনার মতো করে দিতে পারেন, দ্য এক্সট্রা অ্যামাউন্ট ইউ আর্ন or the extra amount you earn to invest something, it's your profit. এবার আসি যে সাইফের কথাটা বলতে যে আমি বলে ফেলেছি অলরেডি, একটু আইডিয়া দিয়েছি কস্ট অ্যাজ এ অপরচুনিটি কস্ট। এখন আমাদের তো প্রথম চ্যাপ্টারটা আমরা অনেক ভালো করে পড়েছিলাম, সেখানে আমরা 10টা প্রিন্সিপাল পড়েছিলাম। তো ওখানে একটা সেকেন্ড প্রিন্সিপাল যেটা ছিল
যেখানে when people make decision সেখানে আন্ডার আসছিল যে the principle was opportunity cost and it talks about the foregone cost to produce something এরকম একটা বিষয় ছিল। তো আমরা যখন একটা প্রোডাকশন প্রসেসে যাচ্ছি এটার কিছু খরচ থাকে যে খরচটা মানে আমরা একটা কিছু একই টাইমে তো সবকিছু করতে পারি না, সো এখানে একটা ওভারঅল কস্টিং থাকে। কারণ আমি বলতে পারি যে আপনারা যে ক্লাস অ্যাটেন্ড করছেন এটার অপরচুনিটি কস্ট, এটার অপরচুনিটি কস্ট দুই ধরনের। একটা হচ্ছে কি প্রেজেন্টে, আর একটা হচ্ছে কি যেটা আপনি আসলে মানে যেটা হচ্ছে কি আপনি কি বলা যায় যে আপনি যেটাকে ক্যালকুলেশনই করছেন না সেটা হচ্ছে গিয়ে আমি এখানে অপরচুনিটি কস্ট করতে পারি। যেমন আমি কেয়ার কথা বলছি, কেয়ার অপরচুনিটি কস্ট এখানে দুটো। একটা হচ্ছে ধরেন এই সময় উনি ওনার মার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতেন, এটাও ওনার অপরচুনিটি কস্ট। এগেন আরেকটা অপরচুনিটি কস্ট হচ্ছে যে বিবিএ পড়তে ওনার একটা টাইম ইনভেস্টমেন্টে আসতে হয়েছে। তো এই টাইমটাতে উনি বিবিএ না পড়ে তো অ্যাজ এ এন্টারপ্রেনার কাজ করতে পারতেন, সেটা কিন্তু একটা খরচ আছে, সেটাকে আমি আসলে অপরচুনিটি কস্টে নিয়ে আসবো। তো নরমালি আমরা যখন অ্যাকাউন্টিং এ পড়ি, অ্যাকাউন্টিং এ ক্যালকুলেশন করার সময় আমরা কখনোই এই কস্টিংটাকে অর্থাৎ এই যে অপরচুনিটি কস্টটাকে আমরা ক্যালকুলেশনে নিয়ে আসি না, কিন্তু ইকোনমিক্সে যখন এই প্রফিটটাকে ক্যালকুলেশন করব তখন কস্ট হিসাব করার সময় ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের সাথে এই অপরচুনিটি কস্টটাকে আমরা সাধারণত ক্যালকুলেশন করি। তো ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টটাকে আমরা এক্সপ্লিসিট কস্টের মধ্যে নিয়ে আসি, যেটাকে মানি টার্ম দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। আর ইমপ্লিসিট কস্টের মধ্যে যেটাকে নিয়ে আসে সেটাই হচ্ছে আমাদের ওই অপরচুনিটি কস্ট, যেটাকে আমরা মানি টার্মে না, যেটাকে হচ্ছে আমরা ওই যে টাইম ভ্যালু দিয়ে ধরেন বা মনস্তাত্ত্বিক ভাবে যেটাকে আমরা ক্যালকুলেশন করি সেটাকে। যেমন যদি আমার কথা বলেন যে ম্যাডাম আপনার জন্য যদি এক্সপ্লিসিট ইমপ্লিসিট মিলিয়ে বলেন যে কস্টিংটা আসলে কি, টোটাল কস্টিং এই ক্লাসটা নেওয়ার জন্য আপনি কিভাবে বলবেন? তো এই ক্ষেত্রে আমার ফিক্সড কস্ট হচ্ছে আমি যে টোটাল ইনভেস্টমেন্ট যেটা করেছি আমার এই ক্লাস নেওয়া পারপাসে সেটা, লাইক দ্য কস্টিং ফর সেল ফোন, ফর ল্যাপটপস, দ্যাটস মাই ফিক্সড কস্ট। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে ইন্টারনেট বিলটাও না, ইন্টারনেট বিলটাও এখানে আমার ফিক্সড ধরে নিচ্ছি, কারণ মোবাইল ডেটার যে বিল সেটা আমার এখানে ভেরিয়েবল কস্ট, আমার ইলেকট্রিসিটি বিল এটা ভেরিয়েবল কস্ট, এটা এটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। আসলে এটা আমি এক্সপ্লিসিট কস্টের আন্ডারে আমি এটা হিসেব করতে পারি। বাট ইমপ্লিসিট কস্ট যেটাকে আমি ইনভেস্টমেন্ট মানে যে একটা খরচ আছে যেটাকে আমি মানি টার্মে হিসাব করি, দ্যাটস মাই ইমপ্লিসিট কস্ট। সাপোজ আমি এখন ক্লাস না নিয়ে আমি পিএইচডির জন্য প্রিপারেশন নিতে পারতাম বা আমি এখন পিএইচডি তে চলে যেতে পারতাম, তাহলে ওইটা আমার একটা টাইম, আমার টাইম কনস্ট্যান্ট না, আমার টাইম আনলিমিটেড না, মানে সেটার জন্য আমি কি গিভ আপ করছি না, এখনো হয়তো পিএইচডির জন্য যাচ্ছি না বা হায়ার স্টাডিজ এর জন্য যাচ্ছি, এটা কিন্তু আমার একটা গিভ আপ করার বিষয় আসে। এটাকে আমি ইমপ্লিসিট কস্ট, যে খরচটাকে হচ্ছে গিয়ে আমি এখানে আমার মানি টার্মে আসতে পারে, যে আমার পিএইচডি এর খরচটা কিন্তু আমার ক্লাসের সাথে যায় না, কিন্তু এটা কিন্তু এই যে পিএইচডি করতে যাচ্ছি না এটার একটা কিন্তু একটা আমার একটা রেজাল্ট থাকে, সেটা কিন্তু আমরা নরমালি ক্যালকুলেশন করার সময় ইকোনমিক্সে যখন আমি ক্যালকুলেশন করবো তখন আমি এটা জানি, কিন্তু নরমালি অ্যাকাউন্টিং টার্মে মানে নরমালি ক্যালকুলেশন আমাদের এটা আসে। ম্যাম এই দুটার মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, এক্সপ্লিসিট যেটা ফার্স্ট টার্ম যেটা দেখছি, এক্সপ্লিসিটটা মানি টার্মে হিসাব করা যায়, মানে টাকা দিয়ে টাকার ভ্যালুতে হিসাব করতে পারবে, ইনপুট কস্ট টাকার ভ্যালুতে আসবে। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিটে হচ্ছে কি এটা টাকার ভ্যালুতে আসতে পারবে না, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে অনেকটা মেন্টাল টার্ম, অনেকটা আপনার কাছে হয়তো বিবিএ কমপ্লিট করাটা এখন বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আপনার অনেক ক্লাসমেট হতে পারে যার কাছে বিবিএ কমপ্লিট করা থেকে নিজে বিজনেস স্টার্ট আপ করাটা বেশি ইম্পর্টেন্ট মনে হতে পারে। তো এখানে কিন্তু এটা মানি টার্ম দিয়ে হিসাব করেন, আপনি এটাকে জাস্ট টোটালি মেন্টাল একটা টার্ম দিয়ে, এবং এটা আপনার কাছে জাস্টিফিকেশন একটা আপনার ফ্রেন্ডের কাছে জাস্টিফিকেশন সেভাবে ক্যালকুলেশন আসে, সেটাকে ইমপ্লিসিট টার্ম বলছে। এটা একটু জাস্ট রিড করবেন, এখান থেকে প্রশ্ন করবো, কিন্তু এটা যেহেতু অ্যাজ ইকোনমিক্স স্টুডেন্ট আপনাদের এই কনসেপ্ট গুলো বোঝা উচিত কিভাবে আসলে বোথ কস্টিং ক্যালকুলেশন করে আমরা পাই, এই জন্য আমি এগুলা নিয়ে আসলাম। এখানে একটা কুকি ফ্যাক্টরি নিয়ে কথা বলেছে ক্যারোলিনের, তো সেই কুকি ফ্যাক্টরির জন্য উনি বলেছেন যে উনার এক্সপ্লিসিট কস্ট হচ্ছে যে খরচটা উনি করছে সেটা এক্সপ্লিসিট কস্ট, আর ইমপ্লিসিট কস্টে যখন বলছে যে এখানে সে কুকি না তৈরি করে উনি অন্য কোনো অন্য বিজনেসে যেতে পারতো, স্টাডি করতে পারতো, অন্য বিজনেসে গেলে যে ইনকামটা হতো বা স্টাডি করলে যে হায়ার ইনকামটা সে পরবর্তীতে আর্ন করতো, সেগুলো হচ্ছে ওনার এখানে ইমপ্লিসিট কস্ট। এই হচ্ছে বিষয়।
ওকে, সো এটাকে বুঝেছেন সবাই? আমি কি একটু বুঝাতে পারছি? সো কিভাবে কস্টিংটাকে অ্যাজ আ অপরচুনিটি কস্ট হিসাব করবে সেটা একটু আইডিয়া দিলাম। সো এখানে আবারও বললাম যে এখানে বিষয়টা যেটা দাঁড়ালো যে টোটাল কস্টটা আমরা নরমালি অ্যাকাউন্টিং টার্মে, ইভেন আমরা যখন ম্যাচ করবো তখন এইভাবেই হিসাব করবো, যখন অ্যাকাউন্টিং টার্মে হিসাব করবো ইটস জাস্ট দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট এভাবে আসবে। বাট যখনই আমি অ্যাজ এ ইকোনমিস্ট ভালোভাবে আমার প্রিন্সিপাল গুলোর সাথে অ্যাডজাস্ট করে বা ওখান থেকে ক্যালকুলেশন আসবে, তখন আসলে আমি দেখতে পাবো যে টোটাল কস্ট অ্যাকচুয়ালি শুধু ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের সামও না, সেখানে আমার কিছু অপরচুনিটি কস্ট থাকে, সেটাকেও কিন্তু আসলে মেজার করা উচিত। এভাবে আসা উচিত। এবার চলে যাই হচ্ছে, সো আমি যদি আমার ক্লাসের হিসেবে সেজন্য আমি আমার কথা দিয়ে বলি, আমি যখন এক্সপ্লিসিট কস্ট দিয়ে চিন্তা করছি, ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট দিয়ে চিন্তা করছি, আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এখন আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করছি, আমার ক্লাস নেওয়াই আমার জন্য বেটার। বা যখন আমি ইমপ্লিসিট কস্ট দিয়ে চিন্তা করছি, যেখানে আমি আমার ফিউচার ক্যারিয়ারের কথা চিন্তা করছি বা অপরচুনিটিজ এর কথা চিন্তা করছি, তখন কিন্তু আমার মনে হচ্ছে হাই টাইম ফর মি টু গো ফর হায়ার স্টাডিজ, এবং এই কাজ নেওয়াটা আমার জন্য এখন টোটালি একটা মিনিংলেস কাজ হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে। এটা হচ্ছে বিষয় যে আপনি মানে কি করবেন, এক্সপ্লিসিটে যাবেন ইমপ্লিসিটে যাবেন। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে কি ইকোনমিক প্রফিট ভার্সেস অ্যাকাউন্টিং প্রফিট। এই যে এতক্ষণ ধরে এই যে কথাটা বললাম যে অ্যাকাউন্টিং প্রফিট যখন ক্যালকুলেশন করব, জাস্ট আমি সিম্পলি টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটাকে মাইনাস করে নিব। কিন্তু যদি ইকোনমিক প্রফিটটা ক্যালকুলেশন করি, ইকোনমিক প্রফিটটা যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে এক্ষেত্রে কিন্তু শুধু আমি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস করলে হবে না, এই যে ইমপ্লিসিট কস্ট গুলো অর্থাৎ যে খরচগুলো যেটা হচ্ছে কি আমার অপরচুনিটি কস্ট হিসেবে হিসেব করছেন, সেটাকে আমি এখানে ক্যালকুলেশন আনবো। কি সাইফ বলেন স্যার? আচ্ছা ম্যাম, অপরচুনিটি কস্টটা কি মানে টাকা মানি রিলেটেড হতে পারে? আচ্ছা একটু ওয়েট। আচ্ছা সাইফ কোশ্চেন থেকে আরেকবার করবেন, সরি শিওর ম্যাম। স্যার। হ্যাঁ বলেন। আমি বলতেছিলাম যে অপরচুনিটি কস্টটা তো বেসিক্যালি আমরা যেটা বলতেছিলাম অ্যানসার করতেছিলাম যে আমরা কোয়ালিটি টাইম হতে পারতো, মানে টাইমের ব্যাপারটা আমরা বেশি দেখতেছি, এটা কি কখনো মানি হতে পারে? মানি টার্মে অবশ্যই আসতে পারে। যেমন ধরেন সাইফ আপনি এখন জব করতে পারতেন, সেই জবে যে ইনকাম হচ্ছে সেটাও কিন্তু আপনার এই বিবিএ ডিগ্রি আর্নিং করার জন্য অপরচুনিটি কস্ট। তো শুধু যে মানে টাইম হবে তা না, অপরচুনিটি কস্ট হিসেবে মানি টার্ম আসবে, কিন্তু নর্মালি অপরচুনিটি কস্টটাকে আমরা ওই টাইম ভ্যালু দিয়ে হিসেব করি, তো ওই জন্য টাইমটা বলেছি, কিন্তু এটা যে মানি হবে না এমন কোনো কথা নেই। বুঝতে পেরেছি। তো এখানে এই জন্য এই যে অ্যাকাউন্টিং প্রফিট এন্ড ইকোনমিক প্রফিট এই দুটোকে দেখিয়েছে। তো আমি যেটা বলছিলাম যে আমি আমার ক্যালকুলেশনের সময় বলছিলাম যে অ্যাকাউন্টিং প্রফিটে সাধারণত শুধু টোটাল রেভিনিউ টোটাল কস্টকে চিন্তা করে, কিন্তু যখন আমি হচ্ছে কি ইকোনমিক প্রফিটের কথা চিন্তা করব, তখন সেখানে অপরচুনিটি কস্ট আসবে, এক্সপ্লিসিট ইমপ্লিসিট কস্টের কথা আসবে, এবং সেখান থেকে হচ্ছে কি আমি প্রফিটটাকে ক্যালকুলেশন করব। যদি অত না বুঝেন, মেইন কথা মনে রাখেন যে অ্যাকাউন্টিং এ যখন অ্যাকাউন্টিং প্রফিট ক্যালকুলেশনে যাব, সেখানে অপরচুনিটি কস্টের কোনো কথাই নেই, অপরচুনিটি কস্ট আসবে না। কিন্তু যখন আমি ইকোনমিক প্রফিট অ্যাজ এ ইকোনমিস্ট পুরো ওভারঅল সিনারিওটা চিন্তা করে বের করব, তখন কিন্তু সেখানে অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করে মানে ইমপ্লিসিট কস্ট ক্যালকুলেশন করে আমি আসব। তো এরপরে প্রোডাকশন ফাংশনে আসার আগে তাহলে আবার একটু আমাদের প্রিভিয়াস স্লাইডে ব্যাক করি। তো স্যার আমরা আমাদের লেকচারে যেটাতে ছিলাম, লেকচারে আমরা অলরেডি প্রথমে টোটাল রেভিনিউ টার্মটা লিখেছি, তারপরে টোটাল কস্ট টার্মটা লিখেছি, তারপরে একটা ছবি এঁকেছি যেটা আমরা স্লাইডে দেখেছিলাম, স্লাইডে সেই ছবিটা এঁকেছি। স্লাইডে ছবিটা আঁকার পরে হচ্ছে গিয়ে আমরা রেভিনিউ সম্পর্কে জানলাম, রেভিনিউ সম্পর্কে জানার পরে জাস্ট এক্সপ্লিসিট ইমপ্লিসিট এটা নিয়ে আলোচনা করলাম, এটা পড়ার কিছু নেই, এটা জাস্ট আইডিয়াটা রাখলেই হবে। এরপরে হচ্ছে গিয়ে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে ফিক্সড কস্ট, ডেফিনিশন গুলো দিয়ে দিব। তো এগুলো একটু লেখেন ফিক্সড FIXED ফিক্সড কস্ট, ডেফিনিশনটা ইন এ ব্র্যাকেট লেখেন হচ্ছে FC, ফিক্সড কস্ট ইন এ ব্র্যাকেট লেখেন হচ্ছে FC। তো লেখেন the cost which does not vary over the quantity, ফিক্সড কস্টের পাশে লেখেন the cost which does not vary over the
কোয়ান্টিটি, মানে যে খরচটা কোয়ান্টিটির সাথে চেঞ্জ হয় না, আমার কোয়ান্টিটি যাই থাকুক না কেন, 1টা থাকুক আর 100টা থাকুক, এই খরচটা আমার সেম থাকবে, সেটাই হচ্ছে ফিক্সড কস্ট। তো লেখেন the cost which does not vary over the quantity. এক্সাম্পল হিসেবে লিখে রাখেন নিজের মতো করে, যে নিজের মতো করে লিখতে পারেন, যে কোনো একটা বিজনেসের কথা লিখতে পারেন, যে কোনো একটা প্রোডাকশনের কথা লিখতে পারেন, যেখানে যে খরচটা কোয়ান্টিটির সাথে চেঞ্জ হয় না। ইনভেস্টমেন্টটাও হতে পারে, যেমন ধরেন সাইফের একটা প্রশ্ন দেন, ম্যাডাম বসুন্ধরা গ্রুপ, ওরা বসুন্ধরা সিটিটাকে যে ওরা সার্ভিস দিচ্ছে, এটাতে আমি একটা কস্টিং আনতে পারি। এই ক্ষেত্রে বসুন্ধরার ফিক্সড কস্ট থাকে, বসুন্ধরার ফিক্সড কস্ট হচ্ছে বসুন্ধরা সিটিটা বানানোর জন্য প্রথমে ওদের একটা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, এটা কিন্তু মানি টার্মে আসতেছে, দেখেন ওটা ওদের ফিক্সড কস্ট। বসুন্ধরা যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ড, বসুন্ধরা সিটি যে ল্যান্ডের উপর মেক করে, এই ল্যান্ডটা অন্য পারপাসে ইউজ করতে পারতো, ওটাও ওদের ফিক্সড কস্ট। এবং এই বসুন্ধরা সিটি মেইনটেনেন্স করার জন্য প্রতি মাসে যে ফিক্সড সার্ভিস চার্জ, ইউটিলিটি বিল এন্ড আদার্স ওরা পে করছে, ওটাও ওদের ফিক্সড কস্ট। অনেকগুলো কিন্তু ফিক্সড কস্ট থাকে। তো তাহলে ফিক্সড কস্টের পাশে কি লিখবো, দেখেন ফিক্সড কস্ট which does not vary over the quantity in a bracket, যে ইনিশিয়াল হবে এফসি। তাহলে বিসি কি হবে, এটার উল্টা। তো বিসি এর ক্ষেত্রে লেখেন হচ্ছে ভেরি এভারেজ, সরি, এই ভিসি মানে কিন্তু আবার ভাইস চ্যান্সেলর না, ভিসি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো ভিসি এর পাশে লিখবেন the cost which does vary over the quantity, সেটা হচ্ছে ভেরিয়েবল। তো এবার আসি দুটো কনসেপ্টটা নিয়ে একটু আমার, যেটা নিয়ে আলোচনা, এবং এটা আমাদের আজকের ক্লাসে লাস্ট টপিক। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ফিক্সড কস্টে যেটা দেখেছিলাম, যে আমাদের কাছে মনে হচ্ছিল যে ইনি ভ্যারি করছে না, এবং উনি হচ্ছেন গিয়ে ফিক্সড সামে সবার উপরে থাকছে। তো ধরেন ফিক্সড কস্টটাকে আমি একটা ক্লাসের কথা চিন্তা করি, এখন আপনাদের ক্লাসটা নিতে আমি খুব কমফোর্ট, আমি অন্য যে ইকোনমিক্স এর এবার কোর্স গুলো নিচ্ছি, এর মধ্যে সবচেয়ে কমফোর্ট ক্লাসটা হচ্ছে আমার কোনটা, মাইক্রো ইকোনমিক্স, বিকজ এটাতে স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট অনেক কম, 30, মানে 30 জন স্টুডেন্ট, 33 জন স্টুডেন্ট এর মধ্যে ক্লাস করতে আসেন হচ্ছেন গিয়ে 23 জন। তো আমি খুব, মানে অন্য ক্লাসের সাথে যদি কম্পেয়ার করেন, আমি সকালে একটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর ক্লাস নিয়েছি, ওদের ক্লাসে 45টা স্টুডেন্ট, 45 জনের মধ্যে, সরি মাই মিস্টেক, 55 জন স্টুডেন্ট, 55 জনের মধ্যে 45 জন পার ক্লাসে থাকে। তো দেখেন আমি একই টিচার 90 মিনিটস এর ক্লাস নিচ্ছি, 90 মিনিটস এ 45 জনের জন্য আমার যা সার্ভিস হবে, 25 জনের জন্য কি সার্ভিসটা একরকম হবে? আমার সার্ভিস তো ফিক্সড, আমার টাইম তো ফিক্সড। তার মানে কি কোয়ান্টিটি কম হলে আমি একটু বেশি কেয়ার করতে পারছি না? এটা মনে হয় না যে ক্লাসে স্টুডেন্ট কম সেই ক্লাসের টিচার একটু বেশি কেয়ার করে, যে ক্লাসে বেশি সেখানে একটু কম কনসেন্ট্রেশন দেয়। আচ্ছা ঠিক একইভাবে ধরেন এটা যদি নাও বুঝেন, ক্লাসরুমটাকে নিয়ে চিন্তা করেন, ধরেন আপনাদের ক্লাসরুমের যে সাইজ, এটা ফিক্সড কস্ট। হ্যাঁ, এখন যদি 100 জন স্টুডেন্ট ওই ক্লাসরুমে ক্লাস করে, তাহলে দেখেন পার স্টুডেন্টের জন্য স্পেস কতটুকু হবে, আর মাত্র 10 জন স্টুডেন্ট যদি এই ক্লাসরুমে ক্লাস করে, তাহলে পার স্টুডেন্টের জন্য স্পেস কতটুকু হবে। সো নরমালি ফিক্সড কস্টে যেটা হয়, যে যখন একটা ফিক্সড কস্টটা যখন আমি এভারেজ বের করতে যাই, মানে পার ইউনিটের কস্টটা বের করতে চাই, দেখা যায় যে পার ইউনিটের কস্ট বের করতে গেলে ওই সেম অ্যামাউন্টের ফিক্সড কস্ট কিন্তু পুরো একটা, যদি কোয়ান্টিটি অনেক বেশি হয়, অনেক বড় একটা অ্যামাউন্টের উপর স্প্রেড আউট হয়ে যাবে, আর যদি কোয়ান্টিটি কম হয় তাহলে ওই ছোট একটা অ্যামাউন্টের উপর কিন্তু স্প্রেড হবে। ইট ডাজন্ট মিন দ্যাট যে এটা হচ্ছে কোয়ান্টিটি বাড়লে আমার এটা বাড়ছে, কোয়ান্টিটি কমলে আমার এটা কমছে। সো দেখা যাচ্ছে যে একটা ফিক্সড সামের যে স্পেস ছিল আপনাদের ক্লাসে, সেই স্পেসটা আমি যদি 10 জন স্টুডেন্ট নিই, 10 জন স্টুডেন্ট যে আমার ফিক্স সাম আঁকার চেষ্টা করতে, এই ফিক্স সামটা 10 জন স্টুডেন্টকে নিলে 10 জনকে আমি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব, 100 জনকে নিলেও কিন্তু 100 জনকে আমি এটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব, এমন না যে এটার স্পেসটা বাড়তে থাকবে। তাহলে 10 জনের জন্য আমার পার ভ্যালু যেটা হবে 100 জনের জন্য নিশ্চয়ই কম। এই কারণে দেখা যায় যে যখন আমি এভারেজ ফিক্সড কস্টটা আসছে, ইটস আ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, বিকজ আউটপুট বাড়ার সাথে সাথে এভারেজ ভ্যালুটা, মানে সেই ফিক্সড কস্ট ভ্যালুটা একটা বড় অ্যামাউন্টের উপরে স্প্রেড আউট হয়ে যায়। তো এই জন্য এটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। তো এবার আসে আমরা যেহেতু প্রত্যেকটাই ফর্মুলাতে যাচ্ছি, এফসি এর ফর্মুলা কি কিভাবে বের করবো, এফসি সেটা দেখি। ইনিশিয়াল থেকে আমি নিয়েছি এফসি, এবং ইকোনমিক্স বলেন যে কোনো ম্যাথমেটিক্যাল টার্মের জন্য এভারেজ বের করার জন্য মনে রাখবেন এটা একটা সহজ বুদ্ধি, সেটা হচ্ছে যার এভারেজ বের করতে হবে সেটা টোটাল টার্মকে সংখ্যা দিয়ে ভাগ করলে সাধারণত এভারেজ চলে আসে।
যেমন এখানে আমি বের করবো হচ্ছে এফসি মানে এভারেজ ফিক্সড কস্ট, তাহলে এখানে টোটাল টার্মটা কি এফসি, তাকে সংখ্যা মানে এখানে কোয়ান্টিটি, সেটা দিয়ে ভাগ দিলে এএফসি চলে আসার কথা। একইভাবে যখন ভেরিয়েবল কস্ট বের করবো এবিসি, সেটাও কি হওয়া উচিত, তাহলে এখানে টোটাল টার্মটাকে বিসি, সেটাকে তাহলে এখানে সংখ্যা হচ্ছে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে এবিসি চলে আসার কথা। তারপরে ধরেন এটিসি এভারেজ টোটাল কস্ট, ওটা বের করতে চাচ্ছি, বা এটাকে আরেকটা নাম বলে এসি জাস্ট এভারেজ কস্ট, এটাও যদি বের করতে চাই তাহলে এখানে আমার টোটাল টার্মটা কি, আপনি বলবেন যে ম্যাডাম টোটাল কস্ট, সেটাকে কিন্তু কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে চলে আসে। ফর্মুলা গুলো লিখতে হবে। এখানে একটু আসি, এটিসি কে আবার আরেকটা ভাবে বের করা যায়, সেটার জন্য একটা প্রিভিয়াস ফর্মুলাতে আসি, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে টোটাল কস্ট মিন্স হচ্ছে দিস ইজ দ্য সাম অফ এফসি প্লাস ভিসি। সো দেখেন তো তাহলে এই টিসি মানে টোটাল কস্টের এভারেজ হচ্ছে এটিসি, তাহলে ভিসির টোটাল এভারেজটা কি এভিসি, and এফসির এভারেজটা কি সরি এফসির আবার মানে এভারেজটা কি এবিসি। সেই দুটোকে যখন অ্যাডজাস্ট করছি তাহলে কি, যদি টোটাল কস্ট ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট হতে পারে, তাহলে টোটাল কস্টের এভারেজ টোটাল কস্ট উড বি দ্য সাম অফ average fixed cost and average variable cost। এই দুটো থেকে আমরা কিন্তু চাইলে এএফসি সরি এটিসি মানে এভারেজ টোটাল কস্টটা বের করতে পারি। ফর্মুলাগুলো একটু লিখে রাখবেন। তো এই যে দেখেন নিচে স্লাইডের নিচে আবার এভারেজ ভেরিয়েবল কস্টেরও ফর্মুলা দেওয়া আছে, সেম থিং বিসি ডিভাইডেড বাই কিউ, ভেরিয়েবল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইডেড করলে আমরা পেয়ে যাব। এবং এখানে এটা আবার হচ্ছে মজার ব্যাপার, এটা ইটস দ্য আপওয়ার্ড স্লোপিং কার্ভ, আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যাচ্ছে। কারণটা কি, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে এভারেজ ভেরিয়েবল কস্ট মানে ভেরিয়েবল কস্ট, কোয়ান্টিটি বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়ছে, কোয়ান্টিটি কমলে ভেরিয়েবল কস্ট কমছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে কোয়ান্টিটির সাথে এটা যেহেতু বাড়ে, সো এভারেজের ভ্যালুটাও বাড়ে, কারণে ইটস দ্য আপওয়ার্ড স্লোপিং। আর পড়াবো না, নেক্সট ক্লাসে আমরা আসলে যেখানে যাব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা একটা ক্যালকুলেশন দেখবো। এটার জন্য আমি একটু দেখিয়ে দিই কি ক্যালকুলেশন দেখবো, যে দেখবেন যে আজকে অলরেডি যে ফর্মুলা গুলো দেখলাম সেখান থেকে ক্যালকুলেশন গুলোতে আসবো। তো এই যে এরকম একটা টেবিল ড্র করবো, সেই টেবিল থেকে আমরা এই যে প্রত্যেকটা ক্যালকুলেশন করা দেখবো, এটা পড়বো। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের আরেকটা কোশ্চেন থাকবে যে ওয়াই টোটাল কস্ট কার্ভ ইজ ইউ শেপ, সেই প্রশ্নটা পড়বো। এটা দিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করবো। সো সাইফ আবার হ্যান্ড রেজ করেছেন, বলেন স্যার। না ম্যাম আগে করা ছিল বোধহয়, নামানো হয়নি। আচ্ছা ঠিক আছে। সো আবরার জারিফ আপন, আপনার কোনো কোশ্চেন আছে? ম্যাম আমি একটু লেট করে জয়েন করছি, আমি শুনছি আপনি বলছেন যে ক্লাস নোট আজকে জমা দিতে, মানে ক্লাসে যা হবে হ্যাঁ, তা। আমি আজকে এখন র্যান্ডম 5 জন স্টুডেন্টের নাম বলবো, তারা হচ্ছেন গিয়ে ম্যাম আজকে অনেক ফাস্ট ফাস্ট ম্যাম ম্যাম আমি তো জানতাম আমি জয়েন করছি, আমার বাসায় কারেন্ট ছিল না, তা আমি তো নোট করিনি খাতায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু নেক্সট ক্লাস বলার থেকে নেই। আমি আজকে আচ্ছা এখন ঠিক আছে, আজকে তাহলে আর কিছু না দিই, তাহলে আপনারা হচ্ছেন যে আমি যে গ্রিন ইকোনমির প্রজেক্টটা তাহলে ফুলফিল করে ফেলবেন, ঠিক আছে, ওটাতে যাতে কোনো প্রবলেম না হয়। আর আজকে ক্লাসের লেকচারটা যতটুকু দিচ্ছি এতটুকু হচ্ছে কি কপি করে রাখবেন, বিকজ আমি বারবার বলছেন যে আজকে ক্লাসের এই এখান থেকে ম্যাথস থাকবে, এবং আপনার ফাইনাল যদি অফলাইনে হোক আর অনলাইনে এক্সাম হোক, যে অ্যাসাইনমেন্ট নিয়ে আর এক্সাম নিয়ে আমি অবশ্যই ম্যাথ দিব, এই চ্যাপ্টারে ম্যাথ আসবে, এবং এই চ্যাপ্টার থেকে ছোট ছোট প্রশ্ন আমি প্রচুর করার এক জায়গা থাকে, সেগুলো কিন্তু আমি, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আর কোনো কোশ্চেন থাকলে মেসেঞ্জার গ্রুপে আস্ক করবেন। ম্যাম And একটা কথা ছিল ম্যাম। ম্যাম জি ক্লাস বলেন। রেকর্ডটা দিয়ে দিন, তাহলে ফার্স্ট থেকে আবার মানে পড়ে নিব, দেখে নিব। হ্যাঁ সেটা তো দিবই, জি বলেন। ম্যাম মেসেঞ্জার গ্রুপ যেটা বলা হয়েছে ওইটা কি যে ইকো যে মানে যে গ্রুপটা ওইটা নাকি আর কোনো গ্রুপ আছে? আর কোনো গ্রুপ কেন থাকবে, একটাই তো গ্রুপ জিজ্ঞেস আমাদের। করছি, তো কেউ কোনো অ্যানসার দেয় নাই, আর অনেকে নাকি জমা দিছে, সেজন্য বললাম ওখানে তো কি জমা দিচ্ছে? ম্যাম ওই যে ছবি তুলে নাকি আপলোড দিছে অনেকে। হ্যাঁ অনেকে তো আপলোড দিয়ে ফেলেছে। আমাদের গ্রুপের জন্য মানে আমার এই কোর্সের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপ তো বুঝেন, যেখানে কথা বলা যায়, চ্যাট করা যায়। আচ্ছা আমি একটু রেকর্ডটা অফ করে, তো সিলি কথা বলার